রাত পেরিয়ে শুরু হলো সকাল, সেই সাথে শুরু হলো বাড়ি ভর্তি সমগ্র মানুষের ব্যস্ততা। আন্টি সকাল থেকে রান্নাঘরে রান্না করছেন, আর একটু পর পর একটা করে আইটেম বানিয়ে আঙ্কেল বা রায়হান ভাইয়াকে খাইয়ে টেস্ট করে নিচ্ছেন যে কেমন হয়েছে। আমিও টুকটাক সাহায্য করতেছিলাম আন্টিকে, আর দাদি বরাবরের মতোই বসে বসে তাকতির করছিলেন সবকিছুর। সবাই মিলে ঘর গুছিয়ে সবকিছু রেডি করে নিজেরা গোসল করে ফ্রেশ হয়ে চলে গেলাম। এখন আর তেমন কাজ বাকি নেই, শুধু রাইসার শ্বশুর বাড়ির লোকজনের আসার অপেক্ষা। দুপুর হতে আমাদের বাসায় পৌঁছে গেলেন প্রান্ত ভাইয়ের পরিবার। গেট খুলে সবাইকে হাসি মুখে বরণ করলেন আঙ্কেল আন্টি। ছোট বড় সবাই মিলে কিছুক্ষণ আড্ডা হলো, তারপর খাবার খেতে বসলেন সবাই। খাওয়া শেষে রেস্ট নিয়ে আরো কিছুক্ষণ গল্প গুজব করে গলা ছেড়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন পূর্ণ ভাইয়ার বাবা। হাসি খুশি পরিবেশ মুহূর্তে কেমন যেন গম্ভীর হয়ে গেল। সবাই মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলেন ওনার দিকে। দেখুন বিয়াইন, এখন যে কথাটা বলতে চাচ্ছি এটা একটু গুরুত্বপূর্ণ শুনে সবাই একটু নড়ে চড়ে বসলো। আমিও কান পেতে রইলাম আঙ্কেল কি বলে শোনার জন্য। জানার আগ্রহ তো আমারও কাল থেকেই হচ্ছিল। শুনলাম আঙ্কেল বলছেন, আপনাদের সাথে তো এখন আমাদের পারিবারিক সম্পর্ক, এখন তো লুকানোর কিছু নেই, তাই না? জি ভাই, কি হয়েছে বলেন। আপনাদের সম্পর্কে জেনে শুনে আমরা বিয়ের ব্যাপারে অগ্রসর হয়েছি। আপনার ফ্যামিলি ভালো, কালচার আমাদের সাথে মিলে। তবে আপনাদের একটা বিষয় আমরা এখনো স্পষ্টভাবে কিছু জানি না। আঙ্কেলের কথায় ব্রু কুঁচকে গেল সবার। কি এমন কথা তাদের বলা হয়নি? রাইসার বাবা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বলেন কি ভাই, কি এমন বিষয় আছে যেটা আপনারা জানেন না? আমাদের বলুন, আশা করি কিছু গোপন রাখবো না। আপনাদের বাসার সবার সম্পর্কে আমরা জানি, কিন্তু তুরফা মামনির ব্যাপারে তো কিছুই জানি না। সেদিন এঙ্গেজমেন্টের দিন ভাবিকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কথা শেষ হওয়ার আগেই থেমে যেতে হয়েছিল, তাই শুনতে পাইনি। হঠাৎ করে আলোচনার মধ্যে আমার নাম আশায় চমকে উঠে তাকাই আমি। খেয়াল করি এতে মধ্যে সবাই তাকিয়ে আছে আমার দিকে। বেশ অস্বস্তি হচ্ছে আমার। মনে মনে ভাবলাম আঙ্কেলের আবার কি দরকার পড়লো আমার কথা শোনার। আমাকে আলোচনা থেকে দূরে রাখলে কি হয় না? তবুও জানার আগ্রহ আমার পিছু ছাড়ছিল না, তাই চুপচাপ শ্বাস আটকে পরবর্তী কথাগুলো শুনতে অপেক্ষা করতে লাগলাম আমি। তুরফা আমাদের সাথে ছোটবেলা থেকেই থাকে। ও আমার নিজের রক্তের সম্পর্কে কেউ না হলেও আমার কাছে কোনো অংশেই সে রাইসার থেকে কম কিছু নয়। তুরফা আমার মেয়ের মতোই বলতে পারেন, আস্তে ধীরে বললেন আন্টি। তার কথায় যেন কৌতূহল বেড়ে গেল পূর্ণ ভাইয়ার পরিবারের। পূর্ণ ভাইয়ের মা জিজ্ঞেস করলেন, আচ্ছা বেন, তুরফার পরিবার কোথায়? আর বললেন যে ছোটবেলা থেকে তাকে আপনাদের সাথে, এর মানে ওর পরিবারের কি কেউ নেই? নিজের পরিবারের কথায় মনটা খারাপ হয়ে গেল আমার। না জানি আর কতবার এই কথা শুনতে হবে। যারাই শুনে আমি আন্টি নিজের মেয়ে না, তারা সবাই এসব প্রশ্ন করে আমাকে ও আমার পরিবারকে নিয়ে। পূর্ণ ভাইয়ার মায়ের কথায় আন্টি দীর্ঘশ্বাস পেলে সব বলতে লাগলেন। আর যতই হোক, মেয়ের শ্বশুর বাড়ির লোকজন বলে কথা, তাদের থেকে এই মুহূর্তে কিছু লুকানো ঠিক হবে না। তুরফা আমার বান্ধবীর মেয়ে। অবশ্য শুধু বান্ধবী বললে ভুল হবে, আমার সবচেয়ে কাছের মানুষদের মধ্যে একজন ছিল ওর মা। ওর বাবাও ছিলেন অমায়িক একজন মানুষ। রাইসের বাবা ব্যবসা দাঁড় করাতে খুব সাহায্য করেছিলেন ভাই। দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন হঠাৎ করে সব লন্ডভন্ড হয়ে যায়। তুরফা আমাদের বাসায় রাইসার সাথে খেলতে এসেছিল। এদিকে নিতে এখনো আসছিল না ওর বাবা মা। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ওনারা। রাস্তার মানুষ ওর মায়ের ফোন থেকে আমাদের ফোনে কল দিলে আমরা তৎক্ষণাৎ ছুটে যাই, কিন্তু আমরা যতক্ষণে হসপিটালে পৌঁছাই তুরফার বাবা মা ইতিমধ্যেই পরলোকে গমন করেছিলেন। ওর মায়ের অবস্থাও ছিল খুব খারাপ। ওটিতে নিয়ে যাওয়ার আগে বারবার আমার হাত ধরে বলেছিল ওর কিছু হলে যেন আমি তুরফাকে দেখে রাখি, ওকে আমার সাথে করে নিয়ে যাই। কারণ তুরফার দাদা বাড়ির লোকজনের সাথে ওর মা বাবার সম্পর্ক তেমন ভালো ছিল না। তাছাড়া আমরাও ওর পরিবারের কারোর কথা জানতাম না। এজন্য ওর বাবা মা মৃত্যুর পর তুরফাকে আমাদের সাথে নিয়ে আসি। রাইসা আর তুরফা প্রায় সমবয়সী হওয়ায় ওকেও রাইসার স্কুলে ভর্তি করিয়ে দেই। এভাবেই চলছে সবকিছু তখন থেকে। মেয়েটা অনেক ভালো বিয়ান, কিন্তু ওর কপালটা বড্ড খারাপ। এইটুকুন একটা মেয়ের সাথে ভাগ্য এত নিষ্ঠুর না হলেও পারত। ওর ভবিষ্যৎ নিয়ে আমার খুব চিন্তা হয়। যতদিন না ওকে যোগ্য ছেলের হাতে তুলে দিয়েছি, ততদিন ওর মায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতির পূরণ করতে পারবো না আমি। এতক্ষণ ধরে আন্টির কথা মনোযোগ দিয়ে শুনছিল পূর্ণ ভাইয়ার বাবা। উনি হঠাৎ বললেন, আচ্ছা ভাবি, ওর বাবা মার নাম কি আপনারা কি বলতে পারবেন? এমন যদি হয় যে ওর পরিবারকে কোনোভাবে খুঁজে বের করা যায়। ওর পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম বিআইন সাহেব, কিন্তু শুনেছিলাম তারা নাকি আর দেশে থাকে না, তাই এরপর আর তাদের সাথে যোগাযোগ করা যায়নি। ওর বাবার নামটা আমাকে বলে, দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসার সূত্রে বহু ব্যবসায়ীকে চিনি আমি। আপনি যেহেতু বললেন ওর বাবার ব্যবসা ছিল, তাই হতেও পারে আমি ওনাকে চিনতাম। হ্যাঁ তাই তো, এটা ততক্ষণ মাথায় আসেনি আমার। অবশ্য আপনি আরেকটা কারণেও চিনতে পারেন, কারণ তুরফার বাবাও চৌধুরী বংশের ছিলেন। কে জানে, আপনাদের দূরের কোনো আত্মীয় হতে পারে তারা। ওর বাবার নাম ছিল ইরফান চৌধুরী। আন্টি বলার আগে পূর্ণ ভাইয়ের বাবা বলে উঠলেন কথাটা। নিজের বাবার নাম ওনার মুখে শুনে অবাক হয়ে গেলাম আমি।
একই সাথে অবাক হলেন রাইসার বাবা মা সহ পুরো পরিবার। আন্টি কোনো রকম নিজেকে সামলিয়ে বললেন, হ্যাঁ ভাই, কিন্তু আপনি কি চিনতেন উনাকে? আন্টির মুখে হ্যাঁ শুনতেই মুহূর্তে চকচক করে উঠলো পূর্ণ ভাইয়ার বাবার চোখ। একটু পর আমাদের সবাইকে অবাক করে দিয়ে কাঁদতে লাগলো পূর্ণ ভাইয়ার বাবা। একের পর এক অদ্ভুত ব্যাপার ঘটতে দেখে আমার মনের মধ্যে উসখুস করতে লাগলো। আঙ্কেল কিভাবে জানলেন আমার বাবার কথা? তাহলে উনি নিশ্চয় চিনবেন আমার পরিবারকে, আর না চিনলে কাঁদবেই বা কেন? আজ কি তবে এতদিনের খোঁজ পূরণ হবে আমার? দূর দূর বুকে আঙ্কেলের দিকে চেয়ে রইলাম আমি। হঠাৎ থেকে চোখের পানি পূর্ণ ভাইয়ের বাবা এগিয়ে আসছেন আমার দিকে। সবার উস্কুত দৃষ্টি এখন আঙ্কেল আর আমার দিকে। আমার কাছে এসে দাঁড়িয়ে আলতোভাবে উনি হাত রাখলেন আমার গালে। অশ্রু মিশ্রিত কণ্ঠে বলে উঠলেন, তুমি আমাদের তুরফা। আমাদের তুরফা শব্দটা বিদ্যুতের মতো খেয়ে গেল আমার মাথায়। হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। তবে কি ওনারা আমার পরিবারের মানুষ? চোখ বড় বড় করে জিজ্ঞাসার দৃষ্টিতে চেয়ে রইলাম আঙ্কেলের দিকে। আমার চোখের ভাষা হয়তো বুঝতে পেলেন উনি, তাই তো বলে উঠলেন, মারে, সম্পর্কে আমি তোর বড় চাচা হই, তোর বাবার একমাত্র বড় ভাই, তোর বড় আব্বু। পূর্ণ ভাইয়ের বাবার কথা শুনে যেন বাস পড়লো রুমের মধ্যে। হতভম্ব হয়ে তাকিয়ে আছেন সবাই, যেন কেউই ভাবেননি তিনি এমন কথা বলবেন। আঙ্কেলের কথা কানে আসতে মুহূর্তেই চোখ ঝাপসা হয়ে গেল আমার। টলমলে পানিগুলো টাল সামলাতে না পেরে পেয়ে পড়লো দু চোখ গড়িয়ে। কিছু বলার জন্য মুখ খুললো, কথাগুলো যেন দল পাকিয়ে রয়েছে ভেতরে। এই অনুভূতিটি ভাষায় ব্যক্ত করার মতো নয়। কোন রকম অস্পষ্ট গলায় বললাম, আপনি আমার পরিবার। বড় আব্বু হালকা হেসে মাথা নাড়লেন। এতক্ষণ ধরে বুকের ভেতরে চেপে রাখা শ্বাস ছাড়লাম আমি। সত্যকে অনুধাবন করে অনুভূতি প্রকট হয়ে উঠলো আমার। এদিকে আমার চোখ দিয়ে বইছে হাজারো প্রশ্নের জোয়ার। কোথায় ছিলেন ওনারা এতদিন? কেন নিতে আসেননি আমার? আর অপরদিকে বড় আব্বু মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন আমার, যেন এত বছর পর মন ভরে দেখছেন। প্রায় সাথে সাথে পূর্ণ ভাইয়ার মা অর্থাৎ বড় মা এলেন আমার কাছে। দুই গালে হাত রেখে কপালে চুমু খেলেন আমার। এতক্ষণে হু হু করে কান্না শুরু করে দিয়েছি আমি। নিজের আবেগকে কোনোভাবেই আর কন্ট্রোল করতে পারছি না আজ। এতদিনের পরিবারের প্রতি জমানো সব মান, অভিমান, অপেক্ষা, ভালোবাসা সব যেন ফিরে পেয়ে একসাথে ভিড় জমিয়েছে আমার কাছে। বড় মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মাথা ঘুরে উঠলো আমার। হঠাৎ করে এত আবেগের ধাক্কা সইতে পারলো না আমার ছোট্ট মন। আর কোনো কিছু বুঝে ওঠার আগে জ্ঞান হারালাম আমি। বৃষ্টির পানি চোখের উপরে পড়তেই অচেতন মন চেতনা ফিরে পেল আমার। কিন্তু এই সময়ে বৃষ্টি কেন হচ্ছে বুঝলাম না। আর আমিও বা ভিজছি কিভাবে ঘরের ভেতরে? বন্ধ চোখে চিন্তা ভাবনা করতে করতে আস্তে করে চোখ মেলে তাকালাম আমি। শুরুতে প্রথম আলোর ঝলকানি সহ্য করতে না পেরে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলাম। এতক্ষণে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। পুনরায় চোখ খুলে আস্তে ধীরে চারপাশে তাকালাম। আন্টি আমার পাশে বিছানায় বসে আছেন। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছেন বাকি সবাই। রাইসার পাশে পানি গ্লাস হাতে দাঁড়িয়ে আছে, ওর হাত ভেজা। বুঝলাম তখন ওইটা বৃষ্টি ছিল না, তাহলে রাইসাই আমার উপর পানি ছিটিয়েছে। নিজের বোকামিতে নিচেই হাসি পেল আমার। এতক্ষণ চারপাশে কি হচ্ছে মাথায় না আসলেও একটু পর প্রায় সাথে সাথে মন পড়লো আজকে কি ঘটেছে। এখন যে প্রান্ত ভাইয়ের মা আমার পাশে বসে আছেন উনি আমার বড় মা। পাশে বিঘ্ন মুখে যে প্রান্ত ভাইয়ের বাবা দাঁড়িয়ে আছেন উনি আমার বড় আব্বু। প্রান্ত ভাইয়া শুধুই আমার তোলা ভাই নন, উনি এখন আমার চাচাতো ভাইও বটে। আর পূর্ণ ভাইয়া, ওনার কথা মনে পড়তে আমার দু চোখ আনমনে ঘষতে লাগলো ওনাকে। একটু আশেপাশে তাকাতে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখলাম তাকে। সবাই এখানে আমার পাশেই আছেন, তবে উনি কেন এত দূরে? নিজের মনে নিজেই ভাবলাম, তবে উত্তর পেলাম না কোনো। তুরফা, তুই ঠিক আছিস মা? বড় মার গলা শুনে তার দিকে তাকালাম আমি। আস্তে করে উঠে বসলাম নিজে থেকেই। তারপর শান্ত গলায় বললাম, আমি ঠিক আছি বড় মা, কিন্তু আমার মন ঠিক নেই। মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। সেগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত আমি ঠিক হতে পারবো না। বল মা, কি প্রশ্ন তোর? আমরা সব প্রশ্নের উত্তর দিব, তুই চিন্তা করিস না। তোমরা প্রথমে আমাকে এটা বলো যে এতদিন তোমরা কোথায় ছিলে, আর আমাকে নিতেই বা আসনি কেন? তোমাদের জন্য আমি কতদিন অপেক্ষা করেছি তোমরা জানো? অস্ত্র সিক্ত চোখে এক বুক অভিমান নিয়ে প্রশ্ন ছুড়লাম তার দিকে। আজকে তাদের পেয়ে যতটা না খুশি লাগছে তার চেয়েও বেশি কষ্ট লাগছে এটা ভেবে যে তারা আমার এত কাছে ছিল, তবুও আমি তাদের আগে পেলাম না এটা ভেবে। বড় আব্বু বোধহয় আমার অভিমান বুঝতে পেলেন, তাই আমার কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, আমরা জানি এতদিন তুই পরিবারের থেকে পরিবার ছাড়া অনেক কষ্টে বড় হয়েছিস, কিন্তু বিশ্বাস কর আমরা তোকে ভুলে যাইনি। তোকে আমরা কতভাবে খুঁজেছি এটা যদি তোকে বোঝাতে পারতাম রে মা, কিন্তু হয়তো আমাদের ভাগ্যে এতদিন পর দেখা হওয়াই লেখা ছিল। এর জন্যই আজ তোর সাথে আমাদের পরিচয় হলো। তা না হয় বুঝলাম, কিন্তু আন্টি যে বললো তোমরা বিদেশে গিয়েছিলে, কবে এসেছো তোমরা দেশে? আমরা ওই বছরই দেশে ফিরে এসেছিলাম মা। তুই তো জানিস তোর বাবার সাথে আমাদের পরিবারের সম্পর্ক কেমন ছিল, কিন্তু এটা তো জানিস না সম্পর্ক খারাপ কি জন্য ছিল। বরাবর প্রশ্নে না বোধক ভাবে মাথা নাড়লাম আমি। আমি আসলেও জানি না কি জন্য বাবা মার সাথে
বাকি পরিবারের বিরোধ ছিল। আমার থেকে জবাব পেয়ে বড় আব্বু আবার বলতে শুরু করলেন, তাহলে শোন, তোর বাবা ছিল অনেক দেশপ্রেমিক মানুষ। তোর বাবা ছাড়া আমাদের বাকি পরিবারের সবার ইচ্ছে ছিল দেশে নিজেদের পরিবারের জমি বিক্রি করে বিদেশে সেটেল হবে। এজন্য আমরা আমাদের দেশের বাড়ির সব জমি জমা বিক্রির উদ্দেশ্যে আলাদা থাকতাম আর তোর বাবার সাথে এখানে থাকতি। যে বছর তোর বাবা মারা যায় ওই বছর আমরা তোর দাদি মানে আমাদের মাকে নিয়ে বিদেশে পাড়ি দেই। মা যেতে চাইছিল না, তারও তোর বাবার মতো দেশেই থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমরা তার চিকিৎসার কথা বলে তাকে বিদেশে নিয়ে যাই, কিন্তু উদ্দেশ্য ছিল সেখানে সেটেল হওয়া। মা ছাড়া সবাইকে সেটা বলে গিয়েছিলাম আমরা। এর জন্য হয়তো যখন বেআইনরা আমাদের খোঁজ নিয়েছিল তখন শুনেছিল আমরা বিদেশে গিয়েছি। তবে বিশ্বাস কর মা, নিজের ভাইকে ছেড়ে পুরো পরিবার বিদেশে এসেও কোনো শান্তি পাচ্ছিলাম না আমরা। বারবার মনে কু ডাকছিল, এক অজানা অপরাধ বোধ হচ্ছিল মনের ভিতর। তাই পাসপোর্ট ভিসা ঠিক করে আমরা আবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। এইটুকু বলেই বড় আব্বু আবেগপ্রবণ হয়ে গেলেন। তারপর নিজেকে সামলিয়ে আবার বলতে লাগলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে যেদিন তোর বাবা মার অ্যাক্সিডেন্ট হয় তার 3 দিন পরে আমরা জানতে পারি। তড়িঘড়ি করে কোন রকম দেশে ফেরার পর জানতে পারি এতদিনে তাদের দাফন হয়ে গেছে। এমনই অভাগা আমরা যে নিজের আপন ভাইকে শেষবারের মতো দেখতে পারলাম না। হয়তো এটাই আমাদের জন্য শাস্তি ছিল। কথাগুলো বলে চোখের পানি মুছতে লাগলেন বড় আব্বু। রুমের বাকি সবাইও আবেগপ্রবণ হয়ে গেছে, সবার চোখে পানি। এদিকে কাঁদতে কাঁদতে হিসকে উঠে গেছে আমার। একটি হাত পানি আগিয়ে দিল আমার দিকে। রাইসা মনে করে পানি নেওয়ার জন্য তাকাতে দেখি পূর্ণ ভাইয়া শান্ত চোখে তাকিয়ে আছেন আমার দিকে। আমি অশ্রুতে টুইটম্বর হয়ে কোন রকম ওনার থেকে পানি নিয়ে খেয়ে ফিরিয়ে দিলাম গ্লাস ওনার হাতে। উনি চুপচাপ গ্লাস রেখে আমার পাশে দাঁড়িয়ে থাকলেন, এবার আর দূরে চলে গেলেন না। বড় আম্মুর কথায় তার দিকে ফিরলাম আমি। জানিস তুরফা, তোকে আমরা দেশে আসার পর কত হন্য হয়ে খুঁজেছি। আমরা তোর স্কুলেও খোঁজ নিয়েছিলাম, কিন্তু তারপর জানতে পারি তুই ট্রান্সফার নিয়ে চলে গেছিস। তাদের এত রিকোয়েস্ট করছিলাম তোর ঠিকানা আমাদের দেওয়ার জন্য, কিন্তু তাও পাইনি। তাও আমরা হাল ছেড়ে দেইনি। কত দোয়া করেছি আমরা আল্লাহর কাছে তোকে ফিরিয়ে পাওয়ার জন্য, সেটা শুধু আমরা জানি। আজ হয়তো আমাদের সেই দোয়ার কল্যাণে এত বছর পর এই বাড়িতে এসে তোকে পেলাম। জানিস, সেই দিন এঙ্গেজমেন্টের দিন তোকে সেখানে দেখেই তোর বড় আব্বু আমাকে বলেছিল, দেখো আজ যদি আমাদের তুরফা আমাদের সাথে থাকতো তবে সে নিশ্চয়ই এত বড়ই হতো। পরে যখন বিয়ের দিন জানতে পারি যে তোর নামও তুরফা আর তুই রাইসার নিজের বোন না, তখনই আমাদের সন্দেহ হয়। এজন্যই আজকে আমাদের এখানে আসা। এতক্ষণ ধরে বড় মার কথা শুনে আমার সব কনফিউশন দূর হয়ে গেল। আমি চোখের পানি মুছে জড়িয়ে ধরলাম ওনাকে। সবাই আমাকে কিছুক্ষণ রেস্ট করতে বলে চলে গেলেন আমার রুম থেকে। কাঁথা মুড়ি দিয়ে উল্টো দিকে শুয়ে থাকলাম আমি। অবশেষে আজ সকল প্রশ্নের উত্তর পেলাম আমি। এতদিনের বিক্ষিপ্ত মন শান্ত হলো আজ। কিছুক্ষণ পর গেট খোলা শব্দ শুনে চোখ বন্ধ করে রইলাম আমি। ভাবলাম বড় মা এসেছে, কিন্তু উনি কিছু না বলেই আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিলেন আমার। মায়ের স্নেহের স্পর্শ পেয়ে মন প্রশান্ত হয়ে উঠলো আমার। মুস্কি হাসির রেখা ধরা দিল আমার ঠোঁটে। একটু পর ফোন বেজে উঠলো, চলে গেলেন উনি। বড়মা চলে যেতেই পাশে ফিরে তাকালাম আমি। আর পাশ ফিরতেই নাকে প্রখর হলো পুরুষালী পারফিউমের গন্ধ। তবে বড় মা কেন এই পারফিউম লাগাবে, হিসাবটা বুঝলাম না আমি। তবে কি অন্য কেউ এসেছিল? অবাক হয়ে ভাবলাম আমি। আপনি ভ্রু কুঁচকে গেল আমার। 8 ঘন্টা খানেক রেস্ট নিয়ে রুম থেকে বের হলাম আমি। ডাইনিং এ কাছে পানি নিতে এসে দূর থেকে দেখলাম পূর্ণ ভাইয়াকে ফোনে কথা বলছেন কারোর সাথে। উফ, এই লোকটা এতই কথা বলে ফোনে। চোখ কুঁচকে পানি খাওয়ায় মনোযোগ দিলাম আমি। পানি খেয়ে চলে যাচ্ছিলাম, এমন সময় পূর্ণ ভাইয়ার আওয়াজে পা থমকে গেল আমার। তুরফা, এই প্রথম ওনার মুখে নিজের নাম শুনে এক মুহূর্তের জন্য চমকে গেলাম আমি। মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগলো। এতদিন ধরে ওনার সাথে কথা হয়, তবুও একবারও উনি আমার নাম ধরে ডাকেননি। আজকে এভাবে ডাকবেন আমি আশাও করিনি। আস্তে করে পিছনে ফিরে ওনার দিকে তাকালাম আমি। জি বলেন, এখন কেমন লাগছে? দূরে দাঁড়িয়ে ধীরে গলায় নরম সুরে বললেন উনি। ওনার গলায় এমন নরম সুরে আমি ভেবাচেকা খেয়ে গেলাম। কোনো মতে বললাম, কার কেমন লাগবে? অবাক হয়ে বললাম আমি। কিছুই বুঝলাম না উনি কি বলছেন। তবে আমার প্রশ্নটা তার বোধহয় পছন্দ হলো না, কারণ দেখলাম উনি চোখ পাকিয়ে মুখ পুনরায় গম্ভীর করে নিলেন। তৎপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, একটু আগে নিজে অজ্ঞান হয়ে সবাইকে টেনশনে ফেলে দিয়েছো, এখন আবার জিজ্ঞেস করছো কার কেমন লাগছে? স্টুপিড। কি এমনি বলি তোমাকে? কথাগুলো বলে হন হন করে ড্রয়িং রুমে চলে গেলেন উনি। তার কথা শুনে লজ্জা পেলাম আমি। উনি তাহলে আমার খোঁজ নিচ্ছিলেন যে আমি কেমন আছি। এতটা সদয় উনি কবে থেকে হলেন আমার প্রতি? ব্রুকুসকে ভাবতে লাগলাম আমি। ভাবতে ভাবতেই নাকে আবার লাগলো পারফিউমের গন্ধ। সেই পারফিউমের গন্ধ আবার কই থেকে আসছে এখানে? পূর্ণ ভাইয়ের সাথে এসেছিল কি? তবে কি উনি আমার রুমে? ভাবতে গাল লাল হয়ে গেছে আমার। ছি ছি ছি, কি সব ভাবছি।
উনি কোন দুঃখে যাবেন আমার রুমে। হতে পারে অন্য কোথাও থেকে স্মেলটা আসছে। নিজের মনকে বুঝ দিলাম আমি। তবে স্টুপিড পলায় আবারও তার উপর রাগ উঠলো আমার। তাই দূর থেকে মুখ ভেঙচি দিলাম ওনাকে। তারপর হেঁটে হেঁটে ড্রয়িং রুমে চলে গেলাম, উদ্দেশ্য আমার ভবিষ্যৎ নিয়ে সবার সাথে কথা বলা। তো আসসালামু আলাইকুম গাইস, এই পর্যন্তই। এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। যদি ভালো লাগে তাও জানাবা, খারাপ লাগে ওইটাও জানাবা। তো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।